হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, যা শোনার পর তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। এই কাহিনী কোনো সিনেমার গল্প নয়, কোনো বইয়ের পাতার ভুতুড়ে কাহিনী নয়, এটা বাস্তব। এটা এমন এক বাড়ির গল্প, যেখানে কেউ একবার ঢুকলে সহজে বের হতে পারে না। আমি নিজে এই অভিজ্ঞতা পার করেছি, আর বিশ্বাস করো, সেই রাতটার কথা ভাবলে এখনো আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। তোমরা যারা ভূতে বিশ্বাস করো না, তারাও এই গল্পটা শেষ পর্যন্ত শুনতে বাধ্য হবে। কারণ যে ভয় আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছিল, সেটা হয়তো তোমাদের কাছেও একদিন এসে হাজির হতে পারে। তাহলে শুরু করা যাক। ঘাটি গ্রাম বাংলার মানচিত্রে এমন একটা জায়গা, যার অস্তিত্ব হয়তো কেউ চেনে না। গুগল ম্যাপে সার্চ করলে দেখা যাবে না বড় কোনো রাস্তা নেই, আর শহর থেকে অনেকটাই দূরে। আমি সেখানে গিয়েছিলাম আমার এক বন্ধুর দাওয়াতে। তার নাম ইমরান। ইমরান প্রায় 1 বছর ধরে এই গ্রামে থাকছে। তার মামা এই গ্রামের বাসিন্দা, আর ইমরান এখনো গ্রামে থেকে তার ব্যবসা সেট করার চেষ্টা করছে। আমাদের মধ্যে এই একটা ব্যাপার মিল ছিল, আমি আর ইমরান দুজনই ভয়কে একটা ফালতু ব্যাপার মনে করতাম। ভূতের গল্প শুনলেই হাসতাম, কিন্তু ঘাটি গ্রাম আমাদের এই ভুলটা এক রাতেই শুধরে দিয়েছিল। আমি যখন প্রথম গ্রামে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। গ্রামের মানুষজন তখনই বাড়ির দরজা বন্ধ করা শুরু করলো। একটা ব্যাপার খেয়াল করলাম, এখানে সূর্য ডুবতেই যেন মানুষজন অদৃশ্য হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ইমরানকে বললাম, এই জায়গাটা কেমন জানি অদ্ভুত না? ইমরান একটু হাসল, বলল, ভাই, তুই এখানকার রাত দেখলি না এখনো? রাত হলেই বুঝবি কেন মানুষজন সন্ধ্যার পর বাইরে থাকে না। তার কথা শুনে একটু অবাক হলাম, কিন্তু তখনও পুরো ব্যাপারটা হালকাভাবেই নিয়েছিলাম। রাতের খাবার খাওয়ার পর ইমরান আমাকে গ্রামের কিছু জায়গা ঘুরিয়ে দেখানোর প্ল্যান করলো। আমাদের সঙ্গে যোগ দিল আরেক বন্ধু, রহাত। 3 জন মিলে গ্রামের একটা পুরনো রাস্তা ধরে হাঁটছিলাম, যেখানে কোনো লাইট নেই, শুধু চাঁদের আলোতে রাস্তা দেখা যাচ্ছে। হঠাৎ ইমরান থেমে গেল। সে সামনে একটা পুরনো বাড়ির দিকে তাকিয়ে বলল, ওই যে বাড়িটা দেখছিস, ওটাই সেই অভিশপ্ত বাড়ি। আমি চমকে বললাম, অভিশপ্ত বাড়ি? এটা আবার কি? ইমরান আর রহাত আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। রহাত বলল, ভাই, তুই শুনলে বিশ্বাস করবি না, এই বাড়িটাতে কেউ ঢুকলে একা বের হতে পারে না, ওরা ওকে ধরে ফেলে। আমি হাসলাম, ওরা মানে কারা? ইমরান এবার একটু গম্ভীর হলো, বলল, তুই চাইলে রাতের বেলা গিয়ে দেখে আসতে পারিস, যদি সাহস থাকে। আমার গা শিরশির করে উঠল, কিন্তু তখনও মনে হচ্ছিল এসব কিছুই লোকেদের কল্পনা। তাই বললাম, ঠিক আছে, রাত 12টায় আমরা এখানে আসব, দেখব সত্যি কিছু হয় কি না। ইমরান আর রহাত একে অপরের দিকে তাকালো, তারপর হাসল। তাহলে প্রস্তুত থাক। আমি জানতাম না, এই একটা সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে। ঠিক রাত 12টায় আমরা 3 জন আবার সেই পুরনো রাস্তা ধরে অভিশপ্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। চারপাশে কুয়াশার মতো একটা অদ্ভুত কিছুর আস্তরণ ছিল। হালকা বাতাস বইছিল, কিন্তু আশেপাশের গাছগুলোর পাতা একদম স্থির। আমি বললাম, ভেতরে ঢুকব? ইমরান বলল, একটু দাঁড়া। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই বাড়ির জানালার ফাঁক দিয়ে একটা আলো দেখা গেল। ভেতরে কেউ আছে, রহাত ফিসফিস করে বলল। আমি বললাম, কিন্তু এই বাড়িটা তো খালি। ঠিক তখনই আমরা শুনতে পেলাম একটা মেয়ে হাসছে। না, এটা স্বাভাবিক হাসি না, এটা ছিল একটা রহস্যময়, গভীর, কামনাময় হাসি। আমার শরীর হিম হয়ে গেল। ইমরান কাপা গলায় বলল, তুই কি শুনছিস? আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ। এটা কি রেকর্ড করা কিছু? রহাত বলল, না ভাই, এই বাড়িতে কেউ থাকে না। ঠিক তখনই বাড়ির দরজাটা বিকট শব্দ করে খুলে গেল। কেউ নেই, কিন্তু দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। আমরা 3 জন দম বন্ধ করে তাকিয়ে রইলাম, এবং তারপর বাড়ির ভেতর থেকে একটা চাপা গলায় ফিসফিসানি শোনা গেল, ভেতরে এসো, আমি একা আছি। আমরা সবাই একসঙ্গে পেছনে সরে গেলাম। আমার ঠোঁট শুকিয়ে গেল। এই ভয়টা অদ্ভুত ছিল, যেন আমার শরীর একদম হালকা হয়ে গেছে। আমি ফিসফিস করে বললাম, আমরা কি ঢুকব? ইমরান কিছু বলার আগেই রহাত বলল, না, এখানে থাকাটা ভুল হবে। ঠিক তখনই আমাদের পায়ের নিচের মাটি কেঁপে উঠল। মনে হলো বাড়ির ভেতর থেকে কেউ আমাদের দিকে ছুটে আসছে, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমরা দৌড় দিলাম, পেছনে তাকানোর সাহসও হলো না। এবং আমি শপথ করে বলতে পারি, যখন আমরা দৌড়াচ্ছিলাম, তখন পেছনে থেকে
আকার মহিলা বলছিল, ফিরে এসো, আমি একা আছি, এখানে এসো, আমি একা আছি। আমরা তিনজন তখন দৌড়ে পালাচ্ছি। পেছনে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি একটা মেয়ে ডাকছে। আওয়াজটা যেন বাতাসের সঙ্গে মিশে চারপাশে ছড়িয়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? এটা একবার সামনে থেকে আসছে, একবার ডান দিক থেকে, একবার বাঁ দিক থেকে। ফিরে এসো, আমি ইমরানকে চিৎকার করে বললাম। কোথায় যাচ্ছি আমরা? ইমরান দম নিতে নিতে বলল, আমার বাসার দিকে। তোরা দৌড়া, থামিস না। কিন্তু ঠিক তখনই আমাদের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। আমি পড়ে যেতে যেতে কোনোভাবে নিজেকে সামলালাম। রহাত তখন হাঁপাচ্ছে, ইমরানও দাঁড়িয়ে গেছে। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। আমাদের চারপাশে সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এসেছে। চারপাশে গাছের একটা পাতাও নড়ছে না, একটাও কুকুর ডাকছে না, কোনো ঝিঝি পোকার আওয়াজ নেই। আমি ফিসফিস করে বললাম, এই নিস্তব্ধতা এত ভয়ঙ্কর কেন লাগছে? রহাত কাপা গলায় বলল, আমরা কি সঠিক পথে দৌড়াচ্ছি? আমরা তিনজন যখন চারপাশে তাকালাম, তখন আমাদের বুকের ভেতর শীতল একটা ভয় ছড়িয়ে পড়ল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা আমাদের গ্রাম নয়, অজানা জায়গায় আমরা। আমাদের সামনে একটা বিশাল আমগাছ দাঁড়িয়ে আছে, তার ডালে ডালে সাদা সাদা কিছু ঝুলছে। সেগুলো কি কাপড় না কি? আমি জোরে গলায় বললাম, এটা কোথায় এলাম আমরা? ইমরান পায়ের নিচের মাটি দেখল, তারপর কাপা কাপা গলায় বলল, আমরা তো এই রাস্তা দিয়ে আসিনি। মানে? আমি আর রহাত একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, মানে আমরা ভুল জায়গায় চলে এসেছি। আমাদের দৌড়ানোর কথা ছিল গ্রামের ভেতরের দিকে, কিন্তু দেখ না, এখানে কোনো ঘরবাড়ি নেই। আমরা চুপচাপ দাঁড়িয়ে গেলাম। আমগাছের নিচে একগাদা শুকনো পাতা, বাতাস নেই, তবু পাতাগুলো ধীরে ধীরে নড়ছে। ঠিক তখনই গাছের পেছনে থেকে কেউ বেরিয়ে এলো। গাছের পেছনে থেকে যে বের হলো, একটা মেয়ে। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তোমরা বিশ্বাস করবে না, আমরা তিনজন যখন তাকালাম, দেখলাম মেয়েটার পরনে একটা পুরনো শাড়ি, চোখ দুটো কালো, একদম ফাঁকা। সে ধীরে ধীরে বলল, তোমরা কেন পালাচ্ছিলে? আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। ইমরান আস্তে আস্তে বলল, কে তুমি? মেয়েটা একবার আমাদের তিনজনের দিকে তাকালো, তারপর হাসল। এটা ছিল সেই একই হাসি যা আমরা বাড়ির সামনে শুনেছিলাম। আমরা পেছনে যেতে চাইলাম, কিন্তু ঠিক তখনই মেয়েটা বলল, তোমরা কি জানো, পালিয়ে লাভ নেই? আমরা থমকে গেলাম। কেন? রহাত ফিসফিস করে বলল। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো, তারপর আস্তে করে বলল, কারণ তোমরা তো ইতোমধ্যে ঢুকে পড়েছ এই অভিশপ্ত বাড়িতে। আমাদের শরীর জমে গেল। আমরা চারপাশে তাকালাম। আমরা জানি আমরা দৌড়ে পালিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম আমরা সেই বাড়ির ভিতরেই আছি। আমরা যেখান থেকে পালাতে চেয়েছিলাম সেখানেই আমরা আটকা পড়ে গেছি। আমরা নিজেরাই বুঝতে পারিনি আমরা দৌড়াতে দৌড়াতে আবার ওই অভিশপ্ত গাড়ির ভেতরে ঢুকে গেছি। এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, যে আমাদের বলছে আমরা এখান থেকে বের হতে পারবো না। আমরা যেখানে দাঁড়িয়ে সেটা বাড়ির দরজার সামনে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমরা এখনো সেই ভাঙাচোরা দালানের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কেমন একটা কুয়াশা চারপাশে নেমে এসেছে, যেন এই জায়গাটা ভেতর থেকে শ্বাস নিচ্ছে। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবার হাসলো। তোমরা কি আমার সঙ্গে ভিতরে যাবে? ইমরান কাপা কাপা গলায় বলল, আমরা কি ভিতরেই নেই? মেয়েটা এবার আরেকটা হাসি দিল। না, তোমরা এখনো প্রবেশ করনি। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। রহাত ফিসফিস করে বলল, আমরা এখানে কিভাবে আসলাম সেটা মনে আছে? আমার বুকের ভেতর ধকধক করছে, কারণ আমাদের কেউই ঠিক করে বলতে পারবে না আমরা কিভাবে এখানে এলাম। আমরা তো পালাচ্ছিলাম, কিন্তু এখন আমরা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। মেয়েটা আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল, চলো তোমাদের রাত শুরু হোক। আমরা জানতাম না আমরা তখন কি করতে চলেছি, কিন্তু জানো ভয় কাকে বলে? যখন পেছনে ফিরে দেখলাম আমাদের দৌড়ে আসার পথটাই আর নেই। ভিতরে ঢোকা মানেই মৃত্যু। আমাদের সামনে বিশাল কাঠের দরজাটা নিজে থেকেই খুলে গেল। একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলো, কিন্তু সেটা যেন গলিত মাংসের গন্ধের সঙ্গে মিশে আছে। রহাত বলল, আমরা ঢুকবো না। ইমরান পেছনে তাকিয়ে বলল, পিছনে তো রাস্তা নেই, আমাদের সামনে যেতে হবে। আমার গলা শুকিয়ে আসছে। আমি একটু সাহস নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, তুমি কে? মেয়েটা এবার আরেকটু কাছে এলো। তার গলার নিচে একটা কাটা দাগ, তার ঠোঁটের কোণে একটু রক্ত। সে মৃদু গলায় বলল, আমি তো তোমাদের সঙ্গী। আমরা চমকে উঠলাম। মেয়েটা বলল, তোমাদের রাত তো শুরু হলো বন্ধুরা।
আজকের রাত তোমরা ভুলবে না। এরপর হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজে আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম। দরজাটা আমাদের পেছনে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা অভিশপ্ত বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। এখন আমরা আটকা পড়ে গেছি। বাড়ির ভেতরে যা দেখলাম, আমরা তিনজন চারপাশে তাকালাম। বাড়ির ভিতরে ধুলোর স্তর, চারপাশে ছেঁড়া পর্দা ঝুলছে। একটা পুরনো হারিকেন টিমটিম করে জ্বলছে, কিন্তু কোথা থেকে আলো আসছে আমরা বুঝতে পারছি না। দেয়ালের গায়ে রক্তে লেখা কিছু শব্দ। আমার বুক ধকধক করছে। আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম, তোমরা পালাতে পারবে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ইমরান ফিসফিস করে বলল, এই লেখাগুলো কি আগে ছিল? মেয়েটা এবার হাসল, এগুলো তো তোমাদের জন্যই লেখা। আমরা চিৎকার করে দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু দরজাটা কোনোভাবে খুলছে না। ঠিক তখনই পেছনে থেকে শোনা গেল একটা গলায় কাঁপুনি ধরা ফিসফিসানি। এখন কি বের হতে চাও? আমরা চমকে পেছনে তাকালাম, কিন্তু মেয়েটা ওখানে নেই। আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা পুরুষ মানুষ। তার চোখ দুটো একদম ফাঁকা, ঠোঁট থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। আমাদের গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তারপর সে আস্তে আস্তে বলল, রাত শুরু হলো, এখন দেখা যাক কে টিকে থাকবে। পালানোর সব পথ বন্ধ। দরজাটা খুলছে না। পুরুষ ভূতটা সামনে এগিয়ে এলো। তার পায়ের শব্দ হচ্ছে না, অথচ সে মেঝের ওপর ভাসছে না। কোনোভাবে আমাদের দিকে এগিয়ে আসছে। সে বলল, তোমরা এখানে এসেছো মানে আমার অতিথি, কিন্তু অতিথিদের একটা পরীক্ষা দিতে হয়। আমার গলা শুকিয়ে গেছে। ইমরান ফিসফিস করে বলল, আমরা কোনো পরীক্ষা দিতে চাই না। পুরুষ ভূতটা এবার হাসল, তাহলে মরতে প্রস্তুত হও। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে আলো জ্বলে উঠল। হঠাৎ করে মনে হলো আমরা আর ওই পুরনো বাড়িতে নেই। আমরা বসে আছি একটা গোল টেবিলের চারপাশে। চারদিকে কালো পর্দা ঝুলানো, মোমবাতি জ্বলছে। পুরুষ ভূতটা আমাদের দিকে তাকিয়ে বলল, এই খেলা খুব সহজ, এটা হলো সত্য না মৃত্যু। রহাত ফিসফিস করে বলল, সত্য না মিথ্যা তো শুনেছিলাম, কিন্তু সত্য না মৃত্যু আবার কি? পুরুষ ভূত এবার আরেকটা বিকট হাসি দিল, এখানে যারা মিথ্যা বলে তারা বেঁচে থাকে না। তোমরা শুধু সত্য বলবে, না হলে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, না হলে কি হবে? ভূত এবার ধীরে ধীরে বলল, যদি মিথ্যা বলো তাহলে তোমার শরীরের একটা অংশ আমি নিয়ে নেব। আমরা শিউরে উঠলাম। ভূত হাত বাড়িয়ে দিল, তার হাতে একটা পুরনো কাটা আঙুল। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। ইমরান ফিসফিস করে বলল, এই আঙ্গুলটা আবার কার? ভূত এবার হাসল, তার ঠোঁটের পাশ দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, আমার আগের খেলোয়াড়দের একটারও দেহ আর এখানে নেই। তোমরা কি খেলতে প্রস্তুত? আমরা চিৎকার করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমাদের হাত পা একদম শক্ত হয়ে গেছে। আমরা নড়তেই পারছি না। বুঝতে পারলাম আমাদের এই খেলা খেলতেই হবে। পুরুষ ভূতটি আমাদের দিকে তাকিয়ে বলল, আমার প্রথম প্রশ্ন, তোমরা কি সত্যিই এখানে দুর্ঘটনাক্রমে এসেছো? আমরা চুপচাপ। আমি জানি আমরা কৌতূহল থেকে এখানে এসেছি, কিন্তু এখন যদি আমরা বলি যে আমরা ইচ্ছা করে আসিনি, তাহলে ওটা মিথ্যা হয়ে যাবে। আমি মুখ খুললাম, ভূতটিকে বললাম আমরা ইচ্ছা করেই এসেছি। পুরুষ ভূত হাসল, আমাদের কিছুই হলো না, আমরা বেঁচে গেছি। এবার সে ইমরানের দিকে তাকালো, তুমি কি কাউকে ঠকিয়েছ? ইমরানের গলা শুকিয়ে গেল, তার ঠোঁট কাঁপছে, তার চোখে জল চলে এসেছে। আমরা জানি ইমরান একবার তার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেয়নি, কিন্তু সে যদি এখন মিথ্যা বলে, ভূত ওর শরীরের কোনো একটা অংশ নিয়ে নেবে। ইমরান চোখ বন্ধ করল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি ঠকিয়েছি। ভূত হাসল, আমরা স্বস্তির শ্বাস ফেললাম। কিন্তু পরের প্রশ্নটা আসতেই আমরা বুঝলাম এখন থেকে গেম কঠিন হতে চলেছে। তার ঠোঁটে অদ্ভুত হাসি, তুমি কি কাউকে খুন করেছ? আমরা হতবাক। রহাত তো কোনো খুন করেনি, কিন্তু ভূত এটা কেন জিজ্ঞেস করছে? রহাত কাঁপতে কাঁপতে বলল, না, আমি খুন করিনি। ঠিক তখনই পুরুষ ভূত গর্জন করল, তার পুরো শরীর কালো ধোঁয়ায় ঢেকে গেল। তার চোখ দুটো লাল জ্বলতে লাগলো। সে চিৎকার করে বলল, তুমি মিথ্যা বলেছ, শাস্তি পাবে। আমরা আতঙ্কে রহাতের দিকে তাকালাম। তার হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। রহাত চিৎকার করছে, আমাদের সাহায্য চাইছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। পুরুষ ভূত এবার ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। সত্য না মৃত্যু, এখানে কেউ মিথ্যা বলে বাঁচতে পারে না। একটা ভয়ঙ্কর ভূত আমাদের সত্য বলাতে বাধ্য করছে। মিথ
বসন্ত যা বললেই শাস্তি। আর রহাত, ওর হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ভূত বলল রহাত কাউকে খুন করেছে, কিন্তু ও তো বলেছে ও খুন করেনি। তাহলে ভূত মিথ্যা বলছে, নাকি রহাতের কোনো ভয়ঙ্কর অতীত আছে যা আমাদের অজানা? আমরা ওর হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু আমাদের হাত ওর হাতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ঠিক যেন ওর অস্তিত্বই আর নেই। ভূত এবার গম্ভীর গলায় বলল, সত্য লুকিয়ে রাখা মানে মৃত্যুকে ডাক দেওয়া। এই জায়গায় কেউ সত্য গোপন করতে পারবে না। আমরা হতবাক হয়ে গেলাম। রহাত ধপ করে মাটিতে বসে পড়ল, ওর মুখ সাদা হয়ে গেছে। ইমরান কাঁপতে কাঁপতে বলল, রহাত, তুই কিছু লুকাচ্ছিস? তুই কি সত্যিই কাউকে খুন করেছিস? রহাত কোনো উত্তর দিল না, ওর চোখ ফাঁকা, ওর নিঃশ্বাস ভারী। তখনই ভূত ফিসফিস করে বলল, ওকে ভাবতে দাও না, ও যদি সত্যি কথা না বলে তাহলে শাস্তি আরো ভয়ঙ্কর হবে। এবার আমি গর্জন করে উঠলাম, তোর কি দরকার আমাদের সঙ্গে এই খেলা খেলার? তুই আমাদের কেন আটকে রেখেছিস? ভূত এবার হেসে উঠল, একটা বিকৃত ঠান্ডা হাসি। তোমাদের আসার আগেই এই খেলা শুরু হয়ে গেছে। এই বাড়িতে ঢুকলেই খেলার নিয়মে আটকে পড়তে হয়। তোমরা কি ভাবছো শুধু তোমরা এই খেলা খেলছো? আমরা হতবাক হয়ে গেলাম। এর মানে কি? তাহলে কি এর আগেও কেউ এই খেলায় আটকা পড়েছিল? তাহলে কি আমরা শুধু শিকার নই, আমাদের আগেও কেউ এখানে মরে গেছে? আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, আমরা কি এই বাড়ি থেকে বের হতে পারবো? ভূত এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বলল, তোমাদের সত্য বলার ক্ষমতা থাকলে বেঁচে থাকার সুযোগ পাবে। রহাতের লুকানো গোপন সত্য। রহাত এখনো চুপ করে বসে আছে, ওর চোখ ফাঁকা হয়ে গেছে। আমরা দেখলাম ওর পুরো শরীর কাঁপছে। তখনই ভূত রহাতের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, সত্য বলো। রহাত নিঃশব্দে মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বলল, আমি খুন করিনি, কিন্তু আমি একটা মৃত্যুর জন্য দায়ী। আমরা হতবাক। আমি চিৎকার করে বললাম, মানে? ঠিক করে বল। রহাতের গলা শুকিয়ে গেছে, ও কাঁপতে কাঁপতে বলল, আমি একবার একটা মানুষকে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে গেছিলাম। ও তখনও বেঁচে ছিল, কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডায় সে মারা যায়। আমরা শিউরে উঠলাম। ইমরান হতবাক গলায় বলল, তুই এটা আমাদের বলিসনি। তুই কিভাবে পারলি? রহাতের চোখে জল চলে এলো। আমি চাইনি, আমি জানতাম না যে সে মরে যাবে। ওকে আমি শুধু শাস্তি দিতে চেয়েছিলাম। ভূত এবার হাসল, তার চোখের ভেতর অন্ধকার ঘূর্ণি তৈরি হচ্ছে। সে আস্তে আস্তে বলল, সত্য প্রকাশ পেল, রহাত বেঁচে গেল, আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু এবার ভূত আমাদের দিকে তাকালো, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আছে। আমরা থমকে গেলাম। তার গলা থেকে অদ্ভুত একটা ফিসফিসানি বের হচ্ছে। তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি স্বার্থপর? আমরা হতভম্ব হয়ে গেলাম। এটা কি ধরনের প্রশ্ন? ইমরান ফিসফিস করে বলল, এটা তো আমাদের বিরুদ্ধে পরস্পরকে দাঁড় করানোর একটা ফাঁদ। আমার কপালে ঘাম জমে গেছে। আমি বললাম, আমরা সবাই স্বার্থপর না। ভূত এবার গর্জন করল, ঘরের মোমবাতিগুলো কাঁপতে লাগলো, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। তারপর হঠাৎ করে আমার বুকের মধ্যে একটা ভয়ানক চাপে আমি ছিটকে পড়ে গেলাম। আমার চোখের সামনে অন্ধকার নামলো। ভূত হাসতে হাসতে বলল, তুমি যদি সত্য না বলো তোমার হৃৎপিণ্ড থেমে যাবে। আমি হাঁপাতে লাগলাম। আমার বুকের মধ্যে ধুকপুকানি কমতে শুরু করেছে। আমার সময় শেষ হয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমাকে সত্য বলতে হবে, না হলে আমি বাঁচব না। আমরা একটা ভয়ঙ্কর খেলায় আটকে গেছি। মিথ্যা বললেই মৃত্যু। কিন্তু এখন ভয়ঙ্কর ওই ভূতটি আমাদের নতুন একটা ফাঁদে ফেলেছে। আমাদের একজনকে বলতে হবে আমাদের মধ্যে কে সবচেয়ে স্বার্থপর। কিন্তু এই প্রশ্নের উত্তর দিলেই হবে না, এই উত্তর হতে হবে একেবারে সত্য। আর যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে তার হৃৎপিণ্ড থেমে যাবে। তাহলে কি আজ আমি মরে যাব, নাকি এই অভিশপ্ত রাতের সত্য আরো ভয়ঙ্কর কিছু প্রকাশ করবে? আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ভূত আমার দিকে তাকিয়ে আছে। একটা অস্পষ্ট কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, বলো, সত্যটা বলো। আমার বুকের মধ্যে শূন্যতা তৈরি হচ্ছে। শ্বাস নিতে পারছি না। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে। রহাত আর ইমরান আতঙ্কে আমার দিকে তাকিয়ে আছে। ইমরান চিৎকার করে বলল, আমি বলছি। ভূত এবার তার দিকে তাকালো, বলো, কে তোমাদের মধ্যে সবচেয়ে স্বার্থপর? ইমরান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে আস্তে বলল, আমাদের মধ্যে সবচেয়ে স্বার্থপর হলো রহাত। রহাত হতবাক হয়ে গেল। ওর আগে গর্জন করে উঠল,
তুই কি বলছিস ইমরান? ইমরান কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, তুইই স্বার্থপর। তুই তোর গোপন সত্য লুকিয়ে রাখতে চাইছিলি, তুই আমাদের ধোঁকা দিয়েছিস। তোর জন্যই আমরা এই অবস্থায় পড়েছি। রহাত এবার ভয়ঙ্কর রেগে গেল। ওর মুখটা হঠাৎ করে বিকৃত হয়ে উঠল, ওর চোখ রক্তবর্ণ হয়ে গেল। তারপর রহাতের শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো, ওর পুরো শরীর কাঁপতে লাগলো। ভূত এবার হাসল, সত্য প্রকাশ পেল। কিন্তু সত্যের আরেকটা দিক আছে। আমরা স্তব্ধ হয়ে গেলাম। ভূত ধীরে ধীরে বলল, রহাতি কি সত্যি সবচেয়ে স্বার্থপর? হঠাৎ করেই বাতাস ভারী হয়ে গেল। রহাত কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি স্বার্থপর নই, আমি শুধু ভয় পেয়েছিলাম। ভূত এবার আমার দিকে তাকালো। তারপর, তুমি কি বলবে? আমার গলা শুকিয়ে গেছে, কিন্তু আমি জানি আমাকে সত্য বলতে হবে। আমি আস্তে আস্তে বললাম, সবাই কখনো না কখনো স্বার্থপর হয়, কিন্তু সবচেয়ে স্বার্থপর আমরা সবাই, কারণ আমরা নিজেদের বাঁচাতে সব সময় অন্যকে বলি দিই। ভূত এবার চুপ হয়ে গেল, তার চোখের ভেতর দিয়ে কালো ছায়া ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। তারপর সে বলল, সত্যের বিচারে একটাই নিয়ম আছে। আমাদের গা শিউরে উঠল, যে সত্য গ্রহণ করবে না, সে আর এই পৃথিবীতে থাকবে না। তারপর হঠাৎ করেই ঘরের বাতাস ভারী হয়ে গেল, চারপাশে অন্ধকারের ঘূর্ণি তৈরি হলো। আমরা দেখলাম রহাত ধীরে ধীরে কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো, তার চোখের সামনে শূন্যতা তৈরি হচ্ছে। আমরা চিৎকার করে উঠলাম, রহাত পালা! কিন্তু তিনটা কালো হাত ওর পা ধরে ফেলল। রহাত চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও! আমরা দৌড়ে ওকে ধরার চেষ্টা করলাম, কিন্তু ওর শরীর ধীরে ধীরে মাটির নিচে ডুবে যাচ্ছে। আমরা চিৎকার করলাম, এটা থামাও, দয়া করো। ভূত এবার ফিসফিস করে বলল, একজন চলে যেতে হবে, কারণ কেউ সত্যকে পুরোপুরি গ্রহণ করেনি। রহাত কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আমি স্বীকার করছি, আমি স্বার্থপর, কিন্তু কিন্তু আমি বাঁচতে চাই। ভূত এবার আবার হাসল। তারপর রহাতের গায়ে থাকা কালো হাতগুলো হঠাৎ করে মিলিয়ে গেল। আমরা ধপ করে মাটিতে বসে পড়লাম। রহাত হাঁপাতে লাগলো। ভূত এবার আমাদের দিকে তাকালো, তার কণ্ঠে এবার এক অদ্ভুত গম্ভীরতা। তোমাদের সামনে শেষ এক সত্যের পরীক্ষা আছে। আমরা আঁতকে উঠলাম, শেষ পরীক্ষা? আরও কিছু বাকি আছে? ভূত ধীরে ধীরে বলল, এই বাড়িতে যারা ঢুকেছে তারা কি সবাই মানুষ? আমরা হতবাক হয়ে গেলাম। এর মানে কি? আমরা কি সত্যিই তিনজন আছি, নাকি আমাদের মধ্যে একজন আসলে মানুষ নয়? আমরা একটা অভিশপ্ত বাড়িতে আটকে গেছি। আমরা ভেবেছিলাম আমরা তিনজন মানুষ এখানে ঢুকেছি, আমি, রহাত আর ইমরান। কিন্তু এখন ভূত একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলেছে, আমাদের মধ্যে একজন আসলে মানুষ নয়। তাহলে আমাদের কেউ কি আসলে ভূত? কেউ কি আগে থেকেই মরে গিয়েছিল? আমরা কি এতক্ষণ একজন মৃত মানুষের সঙ্গেই ছিলাম? তাহলে সত্যটা কি? আমরা তিনজন নই। ভূতের কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি। রহাত ফিসফিস করে বলল, এটা কি বলতে চাইছে? ইমরান কাঁপতে কাঁপতে বলল, এর মানে কি আমাদের মধ্যে একজন আসলে ভূত? আমার শরীর জমে গেল। এইমাত্র রহাতকে মাটির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তার মানে ও বেঁচে আছে। ইমরান ওই পুরো সময় আমার সঙ্গে ছিল। তাহলে আমরা তিনজনই তো সত্যি মানুষ, তাই না? ভূত এবার হাসল, তোমাদের মধ্যে একজন মানুষ নয়, কিন্তু সে নিজেও তা জানে না। আমাদের গা শিউরে উঠল। কেউ যদি ভূত হয়, তাহলে সে জানে না? এটা কিভাবে সম্ভব? আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছে। ভূত এবার আমাদের দিকে এগিয়ে এলো, তার কণ্ঠে অদ্ভুত রহস্যময়তা। আমি তোমাদের জন্য একটা খেলা রেখেছি। একবার এই খেলা শুরু হলে তোমরা আপনা আপনি বুঝতে পারবে কে সত্যি মানুষ আর কে মৃত। এরপর ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আমাদের চারপাশে অন্ধকারের ছায়া ঘনীভূত হচ্ছে। ভূত বলল, তিনজনের মধ্যে একজন ভুল উত্তর দিলে সে আর এই পৃথিবীতে থাকবে না। আমরা থরথর করে কাঁপছি। ভূত এবার আমাদের সামনে একটা আয়না এনে রাখল, একটা ভাঙা পুরনো আয়না। তারপর বলল, এই আয়নায় তাকিয়ে থাকো, যে সবচেয়ে বেশি পরিবর্তন দেখতে পাবে সে আসলে মানুষ নয়। আমরা হতবাক হয়ে গেলাম। এই কৌশল! আমরা সবাই চুপচাপ আয়নার দিকে তাকিয়ে রইলাম। প্রথমে কিছুই দেখা যাচ্ছে না। আমার নিজের প্রতিবিম্ব ঠিকঠাক আছে, রহাতের মুখও আগের মতোই। ইমরান, ও হঠাৎ চিৎকার করে উঠল, আমার মুখ বদলে যাচ্ছে। আমরা আতঙ্কে ওর দিকে তাকালাম। ইমরানের মুখের একটা অংশ ধীরে ধীরে ফেটে যাচ্ছে, তার চোখের এক পাশ কালো হয়ে যাচ্ছে।
আমরা সবাই চিৎকার করে পেছনে সরে গেলাম। ইমরান ইমরান নিজেই হতবাক হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, না, এটা সম্ভব নয়। আমি তো মানুষ, আমি তো সত্যিকারের মানুষ। ভূত এবার গম্ভীর গলায় বলল, তুমি মারা গিয়েছিলে, কিন্তু তোমার আত্মা জানত না। আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম। ইমরান এবার কাঁদতে শুরু করল, না, আমি তো এখানে এসেছিলাম, আমি রহাত আর ওর সঙ্গে ছিলাম। ভূত এবার ধীরে ধীরে বলল, তুমি এসেছিলে, কিন্তু বাড়িতে ঢোকার আগেই। আমরা আতঙ্কে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকালাম। সে বলল, তুমি মরে গিয়েছিলে। ইমরান কাঁপতে কাঁপতে পেছাতে লাগল, না, এটা মিথ্যে, আমি তো এখানে এসেছিলাম। ভূত এবার আঙুল তুলে দরজার দিকে ইশারা করল। আমরা তাকিয়ে দেখি, সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য। একটা নিথর দেহ মাটিতে পড়ে আছে। ইমরান নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তার চোখ বিস্ফারিত, ওরই মৃতদেহ পড়ে আছে ওখানে। আমরা দৌড়ে গিয়ে দেহটার সামনে দাঁড়ালাম। এটা ইমরানই, রহাত হঠাৎ বলে উঠল। আমরা যখন বাড়িতে ঢুকছিলাম, তখন ইমরান একটু পিছিয়ে পড়েছিল, মনে আছে? আমার শরীর হিম হয়ে গেল। তাহলে ইমরান তখনই মারা গিয়েছিল, কিন্তু ওর আত্মা জানত না। ভূত এবার ধীরে ধীরে বলল, তুমি এখানে এসেছিলে, কিন্তু বাড়িতে ঢোকার আগেই তুমি মরেছিলে। আর তাই তোমার আত্মা ভুলে গিয়েছিল তুমিকে। আমরা পেছনে তাকিয়ে দেখি, ইমরান ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওর চোখে জল। ও হালকা স্বরে বলল, তাহলে আমি এতক্ষণ ধরে শুধু একটা ছায়া ছিলাম? তারপর একটা বাতাসের ঝাপটা, আর ইমরান হাওয়া হয়ে গেল। আমরা শুধু দুজন। আমাদের মাথা ঝিমঝিম করছে। আমরা আর তিনজন নই। ইমরান ছিলই না, সে তো অনেক আগেই মারা গিয়েছিল। আমরা শুধু দুজন, আমি আর রহাত। ভূত এবার হাসল, তারপর বলল, শেষ পরীক্ষা বাকি। এই বাড়ি কি সত্যিই তোমাদের জন্য? আমরা এবার আতঙ্কে কাঁপতে লাগলাম। এর মানে কি? এই বাড়ির রহস্য কি এখনো পুরোপুরি জানা হয়নি? তোমরা কি জানো, ভূতেরা শুধু ভয় দেখায় না, তারা শুধু হত্যা করে না। কখনো কখনো তারা মানুষের শরীরে প্রবেশ করে, তাকে নিজের করে নেয়। তখন তুমি থাকো না। তোমার শরীরের ভেতরে বসে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করে। তুমি জেগে থেকেও ঘুমিয়ে থাকো। তুমি নিজের শরীরের ওপর আর মালিকানা রাখো না। এই বাড়িতে আমরা শুধু ভূতের গল্প শুনিনি, এই বাড়িতে ভূত আমাদের ভেতরেই ঢুকে গেছে। এবং আজ রাতে আমি তার উপস্থিতি পুরোপুরি অনুভব করলাম। আমার শরীরের প্রতিটি রক্তকণিকা বুঝতে পারছিল আমি নেই। কেউ একজন আমার ভেতরে ঢুকে পড়েছে। ভোর রাতে আমার শরীরে ঢুকে পড়ল সে। রহাত গভীর ঘুমে ছিল। আমি জানালার পাশে বসেছিলাম। সারা রাত আমাদের ওপর যা যা ঘটল, তার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারছি না। ইমরান আসলে কখনো ছিলই না। সে অনেক আগেই মারা গিয়েছিল, কিন্তু সে নিজেই সেটা জানত না। এই বাড়ি এক অদ্ভুত সময়ের ফাঁদ, যেখানে জীবিত আর মৃতের পার্থক্য ঘুচে যায়। হঠাৎ একটা শীতল বাতাস ঘরের মধ্যে বইতে শুরু করে। আমি জানালা বন্ধ করলাম, কিন্তু বাতাস থামল না, বরং আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। একটা অদৃশ্য স্পর্শ অনুভব করলাম। মনে হলো কেউ একজন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, কিন্তু কেউ নেই। হঠাৎ আমার কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলল, তুমি কি আমাকে অনুভব করতে পারছো? আমার শরীর জমে গেল। গলার স্বরটা শুনেই বুঝতে পারলাম এটা কোনো মানুষের কণ্ঠ নয়। এটা গভীর, শীতল আর নারীময়। কিন্তু আমি তো ঘরে একা। রহাত তখনও ঘুমাচ্ছে। তাহলে এই নারী কণ্ঠ কোথা থেকে এলো? আমি দ্রুত উঠে দাঁড়ালাম। কে তুমি? কিন্তু তখনই আমার পুরো শরীর ঝিমঝিম করতে শুরু করলো। আমার হাত পা অবশ হয়ে গেল। হঠাৎ মনে হলো কেউ একজন পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু আমার শরীর স্পর্শ করেনি। এটা এমন এক অনুভূতি, যেন আমার আত্মাকে কেউ স্পর্শ করছে। একটা ঠান্ডা শ্বাস আমার গলায় লাগলো। তুমি আমার, আর আজ রাত থেকে আমি তোমার। আমার চোখের সামনে সবকিছু ধোয়ার মতো হয়ে গেল। আমি নেই। আমার শরীর অসাড় হয়ে গেল। আমি কিছুক্ষণ নিজের অবস্থান হারিয়ে ফেললাম। সম্ভবত কয়েক সেকেন্ডের জন্য আমি জ্ঞান হারিয়েছিলাম। কিন্তু যখন চোখ খুললাম, আমি দেখলাম আমি আর নিজের ভেতরে নেই। আমার হাত পা নিজের মতো নড়ছে না। আমার ঠোঁট কাঁপছে, কিন্তু আমি কথা বলছি না। আমার কণ্ঠ বেরিয়ে আসছে, কিন্তু সেটা আমার নিজের কণ্ঠ নয়। আমি আয়নার দিকে তাকালাম, আর সেটা দেখে আমার ভেতরের সমস্ত রক্তহীন হয়ে গেল। আমি আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আমি নই। আমার শরীরের ভেতরে এখন অন্য কেউ আছে। কেউ একজন আমার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমি আমার নিজের শরীরের ওপর কোনো অধিকার রাখছি না। আমি বন্দী, আমি আটকে গেছি। কিন্তু
কে এই নারী? কেন সে আমার শরীরে ঢুকলো? তখনই আমি শুনতে পেলাম, আমি এই বাড়ির নববধূ, আমি আমার স্বামীকে খুঁজছি, আর আজ থেকে তুমি সেই স্বামী। আমি বুঝতে পারছিলাম এটা কেবল কোনো সাধারণ মহিলা নয়। এই বাড়িতে বহু বছর আগে এক নববধূকে হত্যা করা হয়েছিল। সে তার স্বামীর অপেক্ষায় ছিল, কিন্তু তার স্বামী ফিরে আসেনি। সে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে এমন একজনকে খুঁজছিল যার শরীরে ঢুকে সে আবার বেঁচে থাকতে পারে। এবং আজ সে আমাকে বেছে নিয়েছে। আমি বুঝতে পারছিলাম আমি হারিয়ে যাচ্ছি। সে আমার শরীরে পুরোপুরি ঢুকে পড়ছে। আমার হাত নিজের থেকে নড়ছে, আমার ঠোঁট ফিসফিস করে উঠল, কিন্তু সেটা আমি বলিনি। আজ থেকে তুমিই আমার স্বামী। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার গলা দিয়ে একটাও আওয়াজ বের হলো না। আমি অনুভব করলাম আমি এখন শুধু একটা খাঁচা, আর আমার শরীরের মালিক এখন অন্য কেউ। এমন সময় রহাত হঠাৎ উঠে পড়ল। ওর চোখ বিস্ফারিত। ও আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুই কে? তুই আর অয়ন নেই। আমি কথা বলতে চাইলাম, কিন্তু পারলাম না। আমি শুধু ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। রহাত আতঙ্কে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কেউ বাইরে থেকে সেটাকে লক করে দিয়েছে। আমার শরীর এবার রহাতের দিকে এগিয়ে গেল, কিন্তু আমি সেটা চাইনি। আমি বুঝতে পারলাম আমি এখন নিজের শরীরের ভেতরে আটকা পড়ে গেছি। আমার ওপর এখন ভূতের সম্পূর্ণ অধিকার। আমার হাত রহাতের গলায় উঠে গেল। আমি আতঙ্কে কাঁপছি। আমি এই মুহূর্তে একটা জেলখানায় বন্দী, আমার নিজের শরীরেই। ভূতের গলায় আমি নিজেই ফিসফিস করে বললাম, তুমি আমাকে থামাতে পারবে না, কারণ আমি এখন এই শরীরের আসল মালিক। আমি কে? আমি কোথায়? রহাত আতঙ্কে দরজার দিকে ছুটে গিয়েছিল, কিন্তু দরজাটা যেন বাইরের কেউ আটকে রেখেছে। আমার শরীর ওর দিকে এগিয়ে যাচ্ছিল। আমার হাত উঠেছিল ওর গলায় চেপে ধরতে, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। আমি শুধু দেখতে পারছিলাম আমার শরীরের মালিক এখন আমি নই। সে এই বাড়ির নববধূ যাকে হত্যা করা হয়েছিল। সে প্রতিশোধ নিতে এসেছে, আমাকে ব্যবহার করে। আমি ওর কণ্ঠ শুনতে পেলাম, আমি ফিরে এসেছি, এবার কেউ আমাকে ঠেকাতে পারবে না। রহাত চিৎকার করছিল, অয়ন তুই কোথায়? আমি চিৎকার করতে চাইলাম, আমি এখানে, আমি তোর সামনেই আছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রহাত আতঙ্কে আমার দিকে তাকিয়েছিল, ওর চোখের সামনে আমি, অথচ ও বুঝতে পারছিল এটা আমি নই। আমি দেখতে পাচ্ছিলাম আমার ঠোঁট হাসছে, কিন্তু সেটা আমি হাসছি না, হাসছে কেউ আরেকজন। আর ঠিক তখনই ঘরের জানালা একটা ঝড়ের মতো খুলে গেল। চারপাশে বাতাসের ঝাপটা, দেয়ালে থাকা পুরনো আয়নাগুলোতে কুয়াশার মতো ধোঁয়া জমতে শুরু করলো। আর সেখানে লেখা হলো, আমার স্বামী ফিরে এসেছে। আমি জানতাম আমার হাতে বেশি সময় নেই। আমি যদি এই অভিশাপ থেকে মুক্ত হতে না পারি, তাহলে চিরদিনের জন্য আমার আত্মা মরে যাবে। তাহলে আমার শরীরের মালিক হয়ে যাবে সে। আমাকে থামাতে হবে, কিন্তু কিভাবে? সব গল্পেরই একটা শেষ আছে, কিন্তু আমার গল্পটা কিভাবে শেষ হবে আমি জানতাম না। আমি মরব নাকি আমি ফিরে আসব? আমি জানতাম শুধু একটা পথ আছে, এই নববধূকে মুক্তি দিতে হবে, ওর আত্মাকে শান্তি দিতে হবে। কিন্তু কিভাবে? আমি নিজের শরীরের ভেতরে আটকে ছিলাম, কিছুই করতে পারছিলাম না। তখনই রহাত এক আজব কাজ করলো। ও পকেট থেকে একটা কিছু বের করলো, একটা ছোট্ট আয়না। ও সেটা আমার মুখের সামনে ধরলো। আমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলাম। না, সেটা আমি নই, সেটা অন্য কেউ। একটা নারীর আকৃতি, ফ্যাকাশে, রক্তমাখা, মৃত চোখ। সে আমাকে দেখে চিৎকার করে উঠল। আর ঠিক তখনই আমার শরীরটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল। আমি অনুভব করলাম আমার শরীরের নিয়ন্ত্রণ ফিরে আসছে। আমি ওর ভেতরে থাকা ভয়ানক উপস্থিতিকে অনুভব করলাম। সে কাঁপছিল, সে আতঙ্কে ছিল। আমি বুঝলাম এই আয়নাই তার দুর্বলতা। সে নিজেকে দেখতে পারে না, কেন না সে জানে সে মরে গেছে। আমি পুরো শক্তি দিয়ে চিৎকার করলাম, তুই নেই, তুই মরে গেছিস, তুই কিছুই করতে পারবি না। আমি আয়নাটা শক্ত করে ধরে ওর দিকে তাকালাম, আর ঠিক তখনই একটা বিকট চিৎকার করে সে আমার শরীর ছেড়ে বের হয়ে গেল। আমি অনুভব করলাম আমার শরীর আমার হয়ে গেছে। আমি পড়ে গিয়েছিলাম মাটিতে, কিন্তু আমি টের পেলাম আমি এখন আমি। আমি নিজেকে স্পর্শ করলাম, আমি নিজের হাত নাড়ালাম, আমি ফিরে এসেছি। আমার শরীর এখন আমার। রহাত কাছে এসে আমাকে জড়িয়ে ধরল, তুই ফিরে এসেছিস ভাই। আমি চোখ বন্ধ করলাম, আমি জিতে গেছি। আমরা এই বাড়ি ছেড়ে চলে এলাম, আমরা আর কখনো ফিরে যাব না। কিন্তু বন্ধুরা,
এখনো রাতের বেলা আয়নায় তাকালে আমি মাঝে মাঝে দেখতে পাই একটা ছায়া, যে আমাকে দেখছে। এই গল্প এখানেই শেষ হলো। যদি কখনো আয়নায় কাউকে দেখতে পাও, তাহলে সাবধান, সে আবার ফিরে আসতে পারে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? রাতের বেলা আয়নায় তাকিয়ে কিছু অদ্ভুত দেখলে কিন্তু ভয় পেও না, অথবা হয়তো ভয় পাওয়াই ভালো, কারণ আমরা কেউ জানি না ওরা সত্যিই হারিয়ে যায় নাকি শুধু অপেক্ষায় থাকে আমাদের ফিরে পাওয়ার। তোমরা যদি এমন আরো ভয়ঙ্কর গল্প শুনতে চাও, তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কিন্তু হ্যাঁ, রাতে আয়নার সামনে দাঁড়ানোর আগে সাবধান, কারণ গল্প শেষ হলেও তারা এখনো দেখছে। আজকের মতো এতটাই, বিদায় বন্ধুরা।